শুভ সন্ধ্যা friends. Am I audible and visible? Yes, I am visible. I don't know whether I am audible or not. যাই হোক, আমি শুরু করছি। একটা অল্প সময় কথা বলবো, কদিন আপনাদের সঙ্গে কথা বলা হয়নি। গত শনিবার লন্ডনে একটা ডকুমেন্টারি ফিল্ম দেখানো হয়েছে। এটা প্রাথমিক একটা শো। এটা অন নেতাজি হিজ ডিডস অ্যান্ড মিস্ট্রি। আইএনের পোর্শন একটু আছে অ্যান্ড নেতাজি মিস্ট্রি ঢুকবে। মূলত ডকুমেন্টারি। ডক্টর শিবাজি গুপ্তের, ইনি ফরেন্সিক অ্যান্ড মেডিসিনের একজন টিচার একটা মেডিকেল কলেজে। ওনার চেষ্টা এটা হয়েছে, খুব ভালো প্রচেষ্টা। যে কটা কথা আমি বলে রাখি। এই ফিল্মে কিছু ব্যক্তিকে দেখানো হয়েছে, তাদের বক্তব্য দেখানো হয়েছে, শোনানো হয়েছে। যেমন ডক্টর চন্দ্র বোস বলে একজন, যে হচ্ছে সুরেশ বোসের নিজের ছেলে ব্যারিস্টার অমিয় বোসের ছেলে। এইখানে সে মুখ দিয়ে বলেছে আইনের গুরুত্বটা কোথায়, ভারতের স্বাধীনতা সংগ্রামে। এইটা আর একটা পোর্শন যেটা বলেছে সেটা হচ্ছে প্লেন ক্র্যাশ তিনি মানেন না। অদ্ভুত এই মানুষটাই পরবর্তীকালে কলকাতা হাইকোর্টে Hope I am audible. Yes. কিন্তু অদ্ভুত, এই ভদ্রলোক কলকাতা হাইকোর্টে একটা কেস করেছে কয়েক বছর আগে, যে নেতাজির মৃত্যু হয়ে গেছে ওই প্লেন ক্র্যাশে, ছাইগুলো আনতে হবে। কলকাতা হাইকোর্টে কেস করেছে, ব্যাস কয়েকটা ডেট পড়েছিল। ন্যাচারালি আমি উইথ অ্যাপিল পার্টি যুক্ত হলাম। পার্টি যুক্ত হলে একটা কাউন্টার এফিডেভিট করলাম। কাউন্টার এফিডেভিটে আমি কিছু ডকুমেন্ট সাবমিট করে দিলাম, কারণ অলরেডি যে ডকুমেন্টসগুলো এসে গেছে, জাস্টিস মুখার্জি কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে ডিসিশন নিয়েছে, প্লেন ক্র্যাশ হয়নি, তার বাইরে কিছু কথা বলতে গেলে ওনাকে এমন কিছু তথ্য বা ডকুমেন্টস দিতে হবে যেটা আগে ডিসকাসড হয়নি। এই পয়েন্টটা দিলাম, আর কিছু ডকুমেন্ট দিয়ে দিলাম। ব্যাস, ভদ্রলোকের আর পাত্তা নেই কলকাতা হাইকোর্টে। হি ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম দ্য ক্যালকাটা হাইকোর্ট। উনি লুকিয়ে লুকিয়ে সুপ্রিম কোর্টে গেছিলেন, সেখানে আবেদন করতেন অন্য নামে। হুজুর, নেতাজির তো প্লেন ক্র্যাশ হয়ে গেছে, মারা গেছেন, ছাইগুলো আনতে দিন। কেস তারা ডিসমিস করে দিয়েছে সুপ্রিম কোর্টের জাজ। অন্য একটা বেঞ্চে অন্য একজনকে দিয়ে আবার কেস করিয়েছিলেন, সেখানেও সেই জাজ তার কেসকে ডিসমিস করে দিয়েছে। এই হচ্ছে ক্যারেক্টার। বুঝতে পেরেছেন? এরা দে আর এনজয়িং এ সোশ্যাল পজিশন, বিকজ ইনি শরৎ বোসের বাড়ির ছেলে, নাতি। is enjoying a position, and they definitely has some backing, some financial backing from somewhere. এই নাটকগুলো করছে।
with a malafide purpose. Why he changing the stand? Where is the honesty? আরেকটা জিনিস দেখলাম, একজন ইউপির প্রবাসী বাঙালি, ইত্যাদি বলি, ডক্টর ব্যানার্জির ওয়াইফ, ওনাকে আমরা ফৈজাবাদে জাস্টিস মুখার্জির সামনে জেরা করেছি। সেখানে কিছু বক্তব্য রেখেছে, দ্যাট ইজ রেকর্ডেড অন ওথ অ্যান্ড সাইন বাই হিম। তারপরে বহুবার উনি অনেক লেকচার দিয়েছেন। আচ্ছা সন্দীপন বাবু, আপনার প্রশ্ন কি? একটা কোশ্চিন ছিল, যদি পারমিশন দেন তাহলে করব। হ্যাঁ লিখে দিন, ওটা কি প্রশ্ন আপনার? আচ্ছা, এবার হি চেঞ্জিং হিজ স্টেটমেন্টস। আমি যখন উনি বারে বারে মিডিয়াতে এই কথাগুলো বলছিলাম, আমি বলেছিলাম, দেখুন ম্যাডাম, আপনার রেকর্ডেড স্টেটমেন্টটা আমি আপলোড করছি সোশ্যাল নেটওয়ার্কে। দেখুন আপনি কি বলেছিলেন, কারণ আপনি যে চেঞ্জিং স্টেটমেন্ট, এর বেসিসটা কি? হোয়াট ইজ দ্য নিউ ইনফরমেশনস টু ইউ? উনি চুপ। এবার ডকুমেন্টারিতে দেখলাম একটা নতুন কথা, উনি নাকি দেখেছেন ভগবানজির শেষ পর্যায়ে ওনার চোখের সামনে ডাক্তাররা যারা ছিল তারা কার্ডিয়াক মেসেজ দিয়েছে। গল্প কত সুন্দর হয় এবং জনগণ এটা খায়, কারণ জনগণ তো তার আগের পরের স্টেটমেন্টগুলো অ্যানালাইসিস করে না। ঠিক আমি এভাবেই আসছি। আমি এই শ্যামাপ্রসাদ মুখার্জির 126তম জন্মবার্ষিকী, মানে 125 জন্ম কমপ্লিট হয়ে গেছে। অনেক ইতিহাস, অনেক স্টোরি মার্কেটে আসছে। সোশ্যাল নেটওয়ার্কে তো আমরা অনেক গবেষককে পাই। কম পড়াশুনো করলে অনেক কথা বলা যায়, আবার বেশি পড়াশুনো করলে খুব সাবধানে কথা বলতে হয়। যেমন যে ডাক্তার বা যে সার্জেন অ্যানাটমিক্যাল ডিসেকশনটা ভালো বোঝে বা অ্যানাটমিটা খুব ভালো বোঝে হিউম্যান বডির, তাকে সার্জারিটা করতে হয়, কাটাকুটি করতে হয় সাবধানে, বিকজ হি নোজ হোয়ার ইজ দ্য ইম্পর্টেন্ট স্ট্রাকচার্স। আর যে কিছু বোঝে না, বুচার, যার কাছে প্রাণের কোনো মূল্য নেই, সে যেভাবে ইচ্ছে ইজিলি কাটাকুটি করতে পারে। এটাই হচ্ছে মুশকিল। এবার শ্যামাপ্রসাদ নিয়ে অনেক কথা হচ্ছে, এই কথা হতে হতে সুভাষচন্দ্র পর্যন্ত ইতিহাসটা এগিয়ে গেছে। অনেকে লিখেছে সুভাষচন্দ্রের দলবল নিয়ে শ্যামাপ্রসাদের মিটিং ভেঙেছে, গুন্ডা পাঠিয়েছে, সুভাষ গুন্ডা পাঠিয়েছে। আবার কোথাও কোথাও দেখছি স্টোরি, কোথাও পার্কে না মিটিং হচ্ছিল হিন্দু মহাসভার, সেখানে ইট পাটকেল মেরে সুভাষের পাঠানো গুন্ডারা শ্যামাপ্রসাদের মাথা ফাটিয়ে দিয়েছে, রক্ত ঝরেছে। এবং দুর্ভাগ্য হচ্ছে এই ন্যারেটিভগুলোকে বিজেপি স্টেট প্রেসিডেন্টের মতো ব্যক্তিরা পিক আপ করেছে, এটাকে বেশ করেই তারা স্টেটমেন্ট দিচ্ছে। এটাই দুর্ভাগ্য। দেখা তো উচিত, অথচ বলছেন এগুলো নাকি লেখা আছে শ্যামাপ্রসাদের ডায়েরিতে। তো ডায়েরিটা পড়া উচিত, তো এটা পড়া উচিত। তো শ্যামাপ্রসাদের মাথায় ইট পাটকেল পড়লো, মাথা ফেটে গেল, রক্ত পড়লো, সেটা ওই সময়ের কোনো কাগজে তো বেরোবে না, ডায়েরিতে লেখা থাকবে তো। অথচ একটা কম গুরুত্বপূর্ণ ঘটনা শ্যামাপ্রসাদ তার ডায়েরিতে লিখে রেখে গেছে, কম গুরুত্বপূর্ণ। অথচ যেখানে শ্যামাপ্রসাদ নিজে আক্রান্ত হচ্ছে সেটা উনি লিখলেন না।
এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, এই লজিকটাকে। এবার আসছে কি লেখা আছে আমাদের ডায়েরিটা, এই সংক্রান্ত ন্যাচারালি আবার পড়তে হলো, কারণ এত বড় বড় পণ্ডিতরা মার্কেটে এসে গেছে, তো আমার তো পাণ্ডিত্য নেই, আমাকে পড়াশুনো করতে হয়, পড়ে বলতে হয়। এবার আসছে, আমি পড়ছি, আপনারা শুনুন। আগে একদিন পড়েছিলাম, আমি আবার পড়ছি, শুধু একটা ঘটনার উল্লেখ আছে। এবার আমি বোধহয় প্রেক্ষাপটটা আগে বললে ভালো হয়। প্রেক্ষাপটটা কি, 1940s ওই সময়টার কলকাতার কর্পোরেশনের মেয়র ইলেকশনের পরিস্থিতি। এই মেয়র ইলেকশনে মেয়র পরিষদ গঠিত হবে, মেয়র তৈরি হবে, এবং এই মেয়রের পরিষদে যেটা হয়েছে, বেশ কয়েকটা সিট আছে রিজার্ভ ফর দ্য ব্রিটিশার্স, ইউরোপিয়ানস, যাদের ইলেকশন ফেস করতে হবে না, গভর্নমেন্ট তাদের নামটা পাঠিয়ে দেবে, একদম সিলেক্টেড পারসনস, দে উইল বি, দেয়ার নেমস উইল গো টু দ্য কাউন্সিল, তাদের ইলেকশন ফেস করতে হবে না। একটা সিগনিফিক্যান্ট সংখ্যা আছে। এবার তার বাইরে যাদের ইলেকশন ফেস করছে, সেই সংখ্যার মধ্যে কে কে ফেস করছে ইলেকশন? কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, মুসলিম লীগ, কৃষক প্রজা পার্টি এবং হিন্দু মহাসভা। তাহলে ভোটাভুটি 5 ভাগে ভাগ হচ্ছে। যদি ভাগাভাগি হয়ে যায়, তাহলে ব্রিটিশাররা তাদের নিজেদের যে সিলেক্টেড সংখ্যা দিয়েই সঙ্গে আর কিছুকে জোগাড় করে তারা মেয়রের পুত্র দখল করে নেবে। এইখানেই সুভাষচন্দ্র আকর্ষণ বলছেন যে এই সুযোগটা ওদের দিলে, যে দেশবন্ধু এত চেষ্টা করে কলকাতার বুকে প্রথম আমাদের বাঙালি মেয়র হয়েছিলেন নিজে, তারপরে এই মেয়রের পোস্টটা কখনো ব্রিটিশাররা দখল করতে পারেনি, তাই ইতিহাসটা ভেঙে যায়। এটা আমাদের কাছে একটা জাতীয়তার কাছে একটা অপমান। এসো আমরা কেউ কোয়ালিশন করি, যাতে আমরা মেয়রের পোস্টটা রাখতে পারি হাতে। এখানে সুভাষচন্দ্র চেয়েছিলেন যে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে হিন্দু মহাসভাটা একটা ঐক্য হোক। এই ঐক্যের চেষ্টা দুপক্ষই করেছে, শ্যামাপ্রসাদ করেছে আর ওদিকে সুভাষচন্দ্রও করেছে, দুজনেই করেছে। কিন্তু সুভাষচন্দ্রকে অনেক লোকজন নিয়ে থাকতে হয়, শ্যামাপ্রসাদ অনেক লোকজন নিয়ে থাকতে হয়। এবার সিট শেয়ারিংয়ে গন্ডগোল হয়েছে, কিছু অশান্তি হয়েছে। সেই অশান্তিগুলো কি কি ঘটেছিল দেখা যাক, কি রেকর্ডসে আছে। সবাই উল্লেখ করছে নাকি শ্যামাপ্রসাদ তার ডায়েরিতে লিখে রেখে গেছে, সুভাষচন্দ্রের দলবল গুন্ডা গিয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছিল, কোথাও বলছে তার সভা ভেঙে দিয়েছিল। এবার ওই জায়গাটা একটু পড়ে দেখি, পরে আবার কথা বলব। Subhas's coalition with League, however, was fully utilized by us. যখন হিন্দু মহাসভার সঙ্গে যখন কোঅপারেশন সম্ভব হলো না, তখন সুভাষচন্দ্র মুসলিম লীগের সঙ্গে বোঝাপড়া করে দিল। কারণ সুভাষচন্দ্রের কাছে তার প্রধান শত্রু, প্রধান টার্গেট ব্রিটিশ। ব্রিটিশকে উনি মেয়র পদটা দিতে রাজি নেই, তাতে সে মুসলিম লীগের লোক পাক, কি হিন্দু মহাসভার লোক পাক, কি ফরওয়ার্ড ব্লকের লোক পাক, কংগ্রেস পাক, সেটা তার কাছে গোপন। মূল উদ্দেশ্য ব্রিটিশাররা যেমন না মেয়রের পুত্র দখল করতে পারে, মূল টার্গেট তার। তাই তিনি ফরওয়ার্ড ব্লকের সঙ্গে সঙ্গে মুসলিম লীগের রফা করে নিয়েছেন। এবার ইলেকশন চলছে, ক্যাম্পেনিং চলছে। উই হ্যাড দ্য ইনডাইরেক্ট সাপোর্ট of the official Congress group, not because it loved us but agreed with us, but because its members knew that we are able to fight openly with Subhash, whom they regard as their big foe. এই যে দ্বন্দ্ব, এই যে সুভাষ মুসলিম লীগের সঙ্গে কোঅপারেট করলো, এতে আমাদের সুবিধে হলো। সুবিধে কি হলো?
যে অফিসিয়াল কংগ্রেস আমাদেরকে সমর্থন করল। অফিসিয়াল কংগ্রেস আমাদের যে সমর্থন করেছে, এটা আমাদেরকে ভালোবেসে নয়, এটা ওরা সুভাষকে ঘৃণা করে এবং সুভাষকে অপোজ করতে চায় সেই স্বার্থে, কারণ সুভাষ ওদের বড় শত্রু। উই হ্যাড দি অমৃতবাজার পত্রিকা অ্যান্ড যুগান্তর উইথ আস এন্টায়ারলি। আমাদের সঙ্গে ছিল অমৃতবাজার পত্রিকা এবং যুগান্তর, অ্যান্ড দ্যাট অলসো ফর সিমিলার রিজনস, কারণ যেহেতু ওরা কংগ্রেসকে সাপোর্ট করে সেই জন্য আমাদের সঙ্গে। ভারত, এ বেঙ্গলি ডেলি পাওয়ারফুলি and ably edited and controlled, the Makhan Sen was 100% anti-Subhas and supported us. মানে anti-Subhas elements সব ঢুকে গেছে এখানে। Good. The Hindustan Standard and Anandabazar Patrika, wielding great influence as they did, were controlled by Subhas. সুভাষের দ্বারা কন্ট্রোল কে হচ্ছে? হিন্দুস্তান স্ট্যান্ডার্ড and আনন্দবাজার পত্রিকা and শরৎ বোস। When Subhas and the League joined hands, we openly condemned it as both anti-Hindu and anti-national. খুব ভালো কথা। যখন সুভাষ আমাদের সঙ্গে, যখন ওদের সঙ্গে, মুসলিমদের সঙ্গে যুক্ত হলো, তখন আমরা সেটাকে অ্যান্টি হিন্দু, অ্যান্টি ন্যাশনাল বলে বর্ণনা করলাম। খুব ভালো কথা। The public meeting was convened at the town hall. টাউন হলে একটা পাবলিক মিটিং হয়েছিল উইথ রমানন্দ চ্যাটার্জি অ্যাজ প্রেসিডেন্ট। এই রমানন্দ চ্যাটার্জি সম্বন্ধে সুভাষচন্দ্রের প্রভূত শ্রদ্ধা আছে, দেখবেন ইন্ডিয়ান স্ট্রাগল, প্রভূত শ্রদ্ধা, পণ্ডিত মানুষ, এবং মহাকাল পর্যায়ে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে শ্রদ্ধা পোষণ করেছেন। দি মিটিং ওয়াজ ব্রোকেন আপ, মিটিং ওয়াজ ব্রোকেন আপ বাই এ হায়ার এজেন্টস অফ সুভাষ। সুভাষের পাঠানো হায়ার এজেন্টস, মানে ভাড়া করা লোকেদের দিয়ে আমাদের সভা ভেঙে দেওয়া হয়েছিল। লেড বাই কে গেছিল, সেই যে হায়ার এজেন্টস কারা কারা, নামগুলো শুনুন। ভাড়া করা লোকেরা কারা কারা শুনুন। মিসেস হেমপ্রভা মজুমদার, মিসেস লীলা রায়, নরেন্দ্রনারায়ণ চক্রবর্তী অ্যান্ড আদার্স, প্রত্যেকেই স্বনামধন্য স্বাধীনতা সংগ্রামী এবং ধান্দাবিহীন নিঃস্বার্থ মানুষ, প্রত্যেকেই। ইঞ্জিনিয়ারিং নির্মল বলে শ্যামাপ্রসাদবাবুর একজন ভক্ত ছিলেন, ভেটারেন নেপাল রায় অ্যান্ড আদার্স। দি সভা লস্ট বিসি চ্যাটার্জি ইলেকশনে হেরে গেছিল, হু ওয়াজ ডিউপ বাই সুভাষ। যে সুভাষ ওদেরকে নিয়েছিল, সে হেরে গেছিল। চ্যাটার্জি লস্ট ইন দ্য ইলেকশন বাই 3 votes, 3 ভোটে হেরেছিল। সুভাষ অ্যান্ড হিজ মেন প্লেড with his emotions and made him feel we were against him. সুভাষ তাকে বুঝিয়েছিল আমরা তার শত্রু, তাই সে সুভাষের সঙ্গে গিয়েছিল। চ্যাটার্জি স্টুড ফর এল্ডারম্যানসি অ্যাজ ওয়ান অফ দ্য বোস লিগ ক্যান্ডিডেটস। বোস লিগ যুক্ত সংগঠনের তরফ থেকে সে এল্ডারম্যানশিপের পোস্টে দাঁড়িয়েছিল। উই হ্যাড দেন প্রমিনেন্ট মেম্বার অফ দি সভা, and he was then a prominent member of the Sabha, and this betrayal of his for a mere eldermanship was a blow to us. একটা সাধারণ একটা এল্ডারম্যানশিপ পোস্টের জন্য তার যে আচরণ আমাদেরকে মনে আঘাত দিয়েছিল, এটা বিট্রেয়াল ছিল। উই টুক ডিসিপ্লিনারি অ্যাকশন এগেনস্ট হিম অ্যান্ড রিমুভড হিম অ্যাট ওয়ান্স, এবং তাকে আমরা দল থেকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করেছিলাম। Inside the corporation, under the able leadership of N.C. Chatterjee, the Hindu Sabha party, though in minority, became a power to be reckoned with. N.C. Chatterjeeর নেতৃত্বে এর মধ্যে, কর্পোরেশনের মধ্যে আমরা একটা, যদিও মাইনরিটি, আমরা একটা শক্তি হয়ে দাঁড়ালাম। ইট ওপেনলি অ্যাটাকড অ্যান্ড রিডিকুল সুভাষ, এবং আমাদের হিন্দু মহাসভা সুভাষকে ভীষণ সমালোচনা করলাম এবং তাকে এক্সপোজ করলাম। হি কল্ড ফর অল দিস বাই হিজ ওন শর্ট-সাইটেড অ্যাক্টস অ্যান্ড পলিসি। ডিউরিং দিস পিরিয়ড সুরেন্দ্র মোহন মৈত্র অব রাজশাহী ডায়েট, অ্যান্ড উই ডিসাইডেড টু পুট আপ আশুতোষ লাহিড়ী অ্যাজ হিন্দু সভা ক্যান্ডিডেট। এগুলো
সম্পূর্ণরূপে পার্টির ব্যাপার, এগুলো আমি ডিটেলস এগুলো যাচ্ছে না, এগুলো হচ্ছে এদের হিন্দু মহাসভার নিজস্ব ব্যাপার বা আরও কিছু ঘটনা। কিন্তু এবার দেখুন তারপরে স্ট্যান্ডার্ডে, উইচ স্পেশালি আই হ্যাড নো পার্সোনাল গ্রাজ এগেন্স্ট সুভাষ। সুভাষের বিরুদ্ধে আমার কোনো ব্যক্তিগত কোনো আক্রোশ নেই। ইনডিড আই, প্রকৃতপক্ষে আমি, হ্যাড ফর হিম অ্যাডমিরেশন অ্যান্ড অ্যাফেকশন, তার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা, অ্যান্ড জেনুইনলি বিলিভ দ্যাট দেয়ার ওয়াজ নো আদার পার্সন হু কুড কাম নিয়ার হিম ইন দ্য পলিটিক্যাল ফিল্ড অফ ইন্ডিয়া, স্পেশালি ইন বেঙ্গল। এবং মনে মনে আমি শ্রদ্ধা করি এবং ভালোবাসি, কারণ প্রকৃতপক্ষে তার মতো সারা ভারতবর্ষে, বিশেষ করে বাংলায়, এত বড় দেশপ্রেমিক আর কেউ নেই। His trouble, however, was too much of first person singular and somehow failed to evoke respect and confidence among many who would have gradually followed him. দুর্ভাগ্য, তিনি অনেকের মনের মধ্যে শ্রদ্ধা তৈরি করতে পারেন। He was so much exposed to public criticism and ridicule due to his unholy alliance with the League. He soon came down from his high pedestal on which his countrymen had placed him. এবং এই ঘটনার জন্যে তিনি দেশবাসীর চোখে খুব ছোট হয়ে গেলেন। এটা সাধারণত ব্যক্তিগত পারসেপশন। দেশবাসীর কাছে সুভাষচন্দ্র কতখানি ছোট হয়েছিলেন সেটা দেশবাসী খুব ভালো বলতে পারবে, ইতিহাস ভালো বলতে পারবে। হি হ্যাড টু ডু সামথিং টু রিগেন হিজ পজিশন। তার রাজনৈতিক পজিশনটা রিগেন করার জন্যে তাকে একটা আন্দোলন যেতে হলো। সেই আন্দোলনটা হচ্ছে হলোয়েল মনুমেন্ট, টু ডিমলিশ দ্য হলোয়েল মনুমেন্ট বলছেন। এবার দেখুন এবার তারপরে স্ট্যান্ডার্ডে আসছে পরপর। His sudden departure, his means that Subhash Chandra was a mystery. Some said he had committed suicide, others said he had gone into jungles and the Himalayas from an inner urge for the holy sublime. A few dared assert that though his house was closely guarded, he had fringed illness and escaped incognito, intent on remaining in hiding during the period of the war. Few thought he could have established contact so successfully as to be able to go away to Germany. When he started talking from enemy radio, people were surprised beyond measure. He has carried on relentless propaganda during the last 4 years. In March 1942, when Sir Stafford Cripps was here, he was suddenly announced that he was killed in an air crash, but it was soon contradicted. In any case, his name is today associated with unique romantic adventure. A man, a patriot who so hated foreign rule and so eager to see his country free, যে এত বেশি বিদেশি রুলকে ঘৃণা করে এবং দেশকে মুক্ত হতে দেখতে চায়, দ্যাট হি রিস্কড অল, সমস্ত ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছে, অ্যান্ড কমপ্লিটলি আইডেন্টিফাইড হিমসেলফ উইথ দ্য এনিমি। Whether his methods will lead to any success or not, it is extremely doubtful. তার সেই চেষ্টা সাফল্য পাবে কিনা এটা পরের কথা। Today it must be admitted that, taking him as he is one of the foremost Indians of his time who regarded no means or methods as bad if he felt he could thereby attain power to wrest the freedom of the country. If England wins, as she is likely to,
and continues to hold her sway over India. It is doubtful if he will be ever permitted to return to India. এবং তিনি দেশের মুক্তির জন্য যে কোনো পদ্ধতি গ্রহণ করতে প্রস্তুত, যে কোনো রিস্ক নিতে প্রস্তুত, এবং ইংল্যান্ড যদি এই যুদ্ধে জেতে তাহলে তাকে, সুভাষকে, ইংরেজরা দেশে ফিরতে দেবে না। এ ন্যাশনাল হিরো ইন এক্সাইল, একজন জাতীয় নেতা বিদেশে এক্সাইল টু সার্ভ হিজ কান্ট্রিজ কজ, দ্যাট ইজ নাও হি অ্যাপিয়ার্স টু মেনি অফ হিজ কান্ট্রিমেন হু মে নট এগ্রি উইথ হিজ ওয়েজ অলওয়েজ। তার সঙ্গে অনেকে একমত না হতে পারবেন, কিন্তু দেশের নেতা বিদেশে ইন এক্সাইল, দেশের 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 জন্যে এবার আপনারা বিচার করুন, পড়ে নেবেন। আমি পড়ছি লিভস ফ্রম এ ডায়েরি বাই শ্যামাপ্রসাদ মুখার্জি। আপনারা বুঝে নিন। মুশকিলটা হচ্ছে কিছু কিছু রাজনৈতিক নেতা খুব ভালো বক্তা। এলোকুয়েন্স ইজ ওয়ান থিং, ভালো বক্তৃতা দেওয়াটা, এলোকুয়েন্স ইজ এ গুড থিং। এলোকুয়েন্স ইজ এ পার্ট অফ এ গুড স্পিকার। গুড স্পিকারের কটা কোয়ালিটি থাকে, একটা হচ্ছে এলোকুয়েন্স, আর হচ্ছে যেটা আমি বলছি ইট শুড বি অডিবল টু দ্য ইয়ার্স অফ দ্য অডিয়েন্স। আস্তে আস্তে কথা বললাম, ফিস করে কেউ শুনতে পেল না। ইট শুড বি অডিবল, ক্লিয়ারলি অডিবল অ্যান্ড গুড এলোকুয়েন্স। অ্যান্ড সেখানে পাঞ্চিং থাকবে, ইমোশনস থাকবে, মেটেরিয়ালস থাকবে। যে সাবজেক্টে কথা বলছে সেই কথাটার সাবজেক্টের মেটেরিয়ালস থাকবে। এই তিনটে কম্পোনেন্ট না হলে ভালো স্পিকার হওয়া যায় না। শুধু এলোকুয়েন্স দিয়ে স্পিচ হয় না, এলোকুয়েন্সের সঙ্গে সাবজেক্ট জানতে হয়। মুশকিল হচ্ছে পলিটিশিয়ানদের এত কাজে ব্যস্ত থাকতে হয়, পড়াশোনা করা সম্ভব হয় না। এটা আমি অ্যাডমিট করি, আই অ্যাডমিট দ্যাট। বাট যে জিনিসটা পড়াশুনো করা নেই সেটা নিয়ে কথা বলতে যাওয়ার এত ইচ্ছে কেন? পাণ্ডিত্য ফলানোর এত ইচ্ছে কেন? ক্লিয়ারলি অ্যাডমিট, ভাই আমার এটা পড়াশোনা করা নেই, আমি জানি না। এবার আরেকটা জায়গায় কন্ট্রোভার্সি হয়েছে। আমি কয়েকদিন শ্যামাপ্রসাদ মুখার্জির চিঠিগুলো, when he was cabinet minister in the Semahawk ministry for 11 months, তার কতগুলো চিঠি যেগুলো টু দ্য গভর্নর অফ বেঙ্গল অ্যান্ড ভাইসরয় লিগনিতগোকে লিখেছিলেন, সেগুলোর কম্পাইলেশন। এই বইটার নাম এ ফেজ অফ দি ইন্ডিয়ান স্ট্রাগল। কিছু কিছু মানুষ কনফিউজড, বা কিছু কিছু মানুষের ধারণা এই নামটা বোধহয় শ্যামাপ্রসাদ মুখার্জি চুরি করেছে, বা যেন শ্যামাপ্রসাদ মুখার্জি সুভাষচন্দ্রের দি ইন্ডিয়ান স্ট্রাগলটা চুরি করে নিজের নামে ছেপেছে। কি অসাধারণ! আমি তো এগুলো পরিষ্কার বলেছি, বইটার শ্যামাপ্রসাদ মুখার্জির বইটার নামও তো লিখে দিয়েছি, ফ্রন্ট পেজ ছবিটা দিয়ে দিয়েছি, বহু মানুষ দেখেছে, বহু হাজার মানুষ দেখেছে। এ ফেজ অফ দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, এটা পাবলিশ হয়েছে 1942-তে। প্রেক্ষাপটও বলছি। আর দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, সুভাষচন্দ্র, দি ইন্ডিয়ান স্ট্রাগল, ওটা পাবলিশ ফ্রম লন্ডন, সুভাষচন্দ্রের, তখন সুভাষচন্দ্র বোস। দুটো বই আলাদা। ওটা দি ইন্ডিয়ান স্ট্রাগল, এটা হচ্ছে এ ফেজ অফ দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। এই চিঠিগুলো উনি লিখেছিলেন গভর্নরকে, কি বলেছিলেন সেখানে, আর ভাইসরয় লিগনিতগোকে। এগুলো এই যে সিকুমাকু কঙ্গুদের একটু পড়াশুনো করা উচিত। যারা চিৎকার করে বলছে
হি ওয়াজ এগেনস্ট 42 মুভমেন্ট, আমি পড়ে শুনিয়েছি। আজকে এই সব বইটা আর পড়াশোনা সম্ভব নয়। আপনারা পারলে, আমি অনেকগুলো পেজ বোধহয় আপলোড করেছি ফেসবুকে, দেখে নেবেন বা সোর্স খুঁজে দেখে নেবেন, বা যারা এই কথাগুলো বলে ওদেরকে বলবেন যে ওরা কেন এই কথাগুলো বলছে। একদম যে ব্রিটিশ সরকার লজ্জা পাওয়া উচিত যে তার সাউথ ইস্ট এশিয়াতে পুরো সাম্রাজ্য সে হারিয়েছে জাপানের কাছে, সে পরাজিত। মালয়েশিয়া, সিঙ্গাপুর, বার্মা হারিয়ে গেছে। এখন জাপান বাহিনী বার্মার বর্ডারে বাংলাকে, ইন্ডিয়াকে সেভ করবে কে? কে সেভ করবে? চীন যুদ্ধ করছে, রাশিয়া যুদ্ধ করছে, এগেনস্ট অ্যাটাকস রাশিয়া। তাদের পিপলস ফ্রন্ট তৈরি হয়ে গেছে, তারা স্বাধীন দেশ, তাদের জনগণ ফ্রন্ট তৈরি করে যুদ্ধ করছে। তুমি ব্রিটিশ, এই মুহূর্তে ভারতে তোমারও বিপদ, আমারও বিপদ। তোমার বিপদ কেন? কারণ ভারতবর্ষ, তুমি জাপানি আক্রমণের সামনে দাঁড়িয়ে আছো। আর আমার বিপদ কি? জাপান যদি আক্রমণ করে দেশ ধরে দেখে নেয়, তাহলে এটা আমার বিপদ। কারণ আমি যেমন ব্রিটিশের অধীনে থাকতে চাই না, আই ডু নট লাইক টু বি আন্ডার ব্রিটিশ, অ্যাট দি সেম টাইম ডু নট লাইক টু বি আন্ডার জাপান। এসো, যেখানে তোমার স্বার্থ আমার স্বার্থ একই। আর তুমি অলরেডি বলেছো যে দেশকে তোমরা স্বাধীন করে দেবে যুদ্ধের পরে। ইন প্রিন্সিপাল তুমি বলে দিয়েছো, তুমি হ্যাভ রিকগনাইজড ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। ওটা এখনই দাও। আমরা যুদ্ধ করতে চাই অ্যাজ সিটিজেন্স অফ এ ফ্রি নেশন, নট দ্য সিটিজেন্স অফ এ স্লেভ নেশন, নট অ্যাজ স্লেভস। তোমরা দেশের মুক্তি ঘোষণা করে দাও এবং আর্মি রেডি করো, এবং বাংলার জন্য 2 লক্ষ সৈনিক, বাঙালি আর্মি তৈরি হোক, এবং তাদের যুদ্ধাস্ত্র দিতে, তাদের ট্রেনিং দিতে সাহায্য করো, কোঅপারেট করো। কারণ আমাদের উভয়ের দরকার। তোমার স্বার্থ, তোমার বাঁচার জন্যও দরকার, এটা আমার বাঁচার জন্য দরকার। প্লাস এই মুহূর্তে তোমরা ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি করো, কারণ তোমরা হচ্ছে সিলেক্টেড পারসনস, ডেপুটেড পারসনস, আমরা ইলেক্টেড পারসনস। আমাদেরকে দিয়ে, ইলেক্টেড পারসনসকে দিয়ে ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি করো। লেট দে বি ন্যাশনাল গভর্নমেন্ট। আর ন্যাশনাল গভর্নমেন্টই ইলেক্টেড পারসনের পলিসি ঠিক করবে, হাউ টু ডিফেন্ড দিস কান্ট্রি। পিপলস ফ্রন্ট তৈরি হবে, জনগণ যুদ্ধের জন্য তৈরি হবে, অস্ত্র ধারণ করবে। এবং কংগ্রেস জুলাই মাসে যে চিঠি লিখছেন গভর্নরকে, তাতে লিখছেন, এটা অনেকে কোট করেছে জুলাইয়ের চিঠিটা, না দেখুন, যে কংগ্রেস যে দাবিগুলো করছে জাস্টিফাইড। কারণ তুমি তো বলেছো যে যুদ্ধের পরে তুমি দেশকে স্বাধীন করে দেবে, তো হোয়াই নট নাও? এই কথাগুলো এরা সবটা পড়ে না, সবটা পড়ে না। কবিতার একটা লাইন পড়ে কবিতার মানে বোঝা যায় না, একটা বায়োগ্রাফির একটা পাতা পড়ে একটা লোকের জীবন বোঝা যায় না। এগুলো পড়তে হয়। এবং বলছেন যে তোমাদেরকে আমি যে চিঠিগুলো করছি, তোমরা পারমিশন দাও, এগুলো আমি রিলিজ করে দেব, এগুলো রিলিজ করে দেব। কারণ গভর্নমেন্ট পারমিশন দেয়নি, তা সত্ত্বেও উনি এগুলো রিলিজ করে দিয়েছিলেন প্রেসকে, এবং বই হয়ে বেরিয়ে গেছিল। এবং যে ভাষায় তিনি চিঠি লিখেছিলেন, রেজিগনেশন লেটার, সেটাও আপনাদের আমি বলেছি। আবার মেদিনীপুরের সেই ক্রাইসিস, মেদিনীপুরের ক্রাইসিস, আগস্ট আন্দোলনের প্রেক্ষাপটে এই গান্ধীবাদী তত্ত্বকে লাথি মেরে বের করে দিয়ে বাংলার বিপ্লবীরা, মেদিনীপুরের বিপ্লবীরা তাম্রলিপ্ত স্বাধীন সরকার তৈরি করেছিল। তারপরে দুর্ভাগ্য যে কোস্টাল লাইন বরাবর প্রচণ্ড ঘূর্ণিঝড় মেদিনীপুরকে ধ্বংস করেছিল। বহু হাজার মানুষ হারিয়ে গেছিল সমুদ্রে, বহু গবাদি পশু জলে ভেসে গেছিল, বহু সম্পদ নষ্ট হয়েছিল। তার উপরে মেদিনীপুরকে শিক্ষা দেওয়ার জন্য ব্রিটিশ পুলিশ মা বোনদের রেপ করেছে, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, নৌকাগুলোকে তুলে নিয়ে এসে ভেঙে
জলে ফেলে দিয়েছে, 20,000 সাইকেল তুলে নিয়ে এসে ভেঙে ফেলে দিয়েছে যাতে রিলিফ ওয়ার্ক করা যায়। শাপাসম্মজি দৌড়ে গিয়েছেন মেদিনীপুরে। ভারতবর্ষে অনেক নেতা ছিল, অনেক নেতা ছিল, বেঙ্গলে অনেক বড় বড় নেতা ছিল, কেউ মেদিনীপুরকে দেখতে যায়নি। এবং সেখানে মানুষের দুর্দশা দেখেছে, ক্ষুব্ধ হয়েছে যে এই যে অ্যাডমিনিস্ট্রেশন অত্যন্ত নন সিম্প্যাথেটিক, এরা মানুষের দুঃখ বোঝে না, এবং যে অত্যাচারের প্রতিবাদে ফিরে এসে রিজাইন ফ্রম দ্য ক্যাবিনেট। ভাই ওই চিঠি লেখার মুরদ কমিউনিস্টদের হয়নি, ওই রকম ড্রাফটিং করার মুরদ কমিউনিস্টদের হয়নি, গান্ধী নেহরুর হয়নি। ওই রকম ড্রাফটিং করতে গেলে বুকের পাটা দরকার, মেরুদণ্ড দরকার, মেরুদণ্ড দরকার। যে ভাষায় তিনি গভর্নরকে চিঠি লিখেছেন এবং ভাইজাকে চিঠি লিখেছেন, চিঠিগুলো পড়ে দেখবেন, একটা লাইন তুলে দিলাম, ব্যাস ইতিহাস তৈরি হয়ে গেল। প্রফেসর আর সি মজুমদার একটা কথা বলতেন, যারা পার্টির ইলেকশনের সময় প্যাম্পলেট তৈরি করে, প্যাম্পলেট লেখে, তারা হয়েছে ঐতিহাসিক, প্যাম্পলেট রাইটার্স। হ্যাঁ, প্যাম্পলেট রাইটার্স, যারা প্যাম্পলেট লেখে দেয় 1 পাতা 2 পাতা, তারা হয়েছে ভারতবর্ষের ঐতিহাসিক, দ্য হিস্টোরিয়ানস। একটা পাতা পড়ে, একটা বই পড়ে ইতিহাস বোঝা যায়। ইতিহাস পড়তে গেলে একদম স্তরে স্তরে ঘটনাগুলোকে জানতে হয়, অনেক কিছু করতে হয়। ইটস আ সাবজেক্ট, ইট নিডস ইউর ডেডিকেশন ফর ডিকেডস, and your concentration, your sacrifice, your time, and your brain, and your emotion. শুধু মেকানিক্যাল অ্যানালাইসিস করে হয় না, you have to go into the spirit of the subject. যেমন সার্জারি বই টেক্সট মুখস্থ করে সার্জারির গোল্ড মেডেল পেতে পারবেন পরীক্ষায়, আপনি সার্জারি করতে পারবেন না, আপনার হাতে সার্জারি সাকসেস আসবে না। আপনাকে পড়াশুনো করতে হবে, প্র্যাকটিস করতে হবে, টু নো দ্য স্পিরিট অফ দ্য সাবজেক্ট, দ্য স্পিরিট অফ দ্য সার্জারি, সার্জিক্যাল টেকনিকের স্পিরিটটা জানতে হবে। দেন উইল বি এবল টু এ গুড সার্জন। মুখস্থ করে অন্য লোকের হাত কীভাবে মুভমেন্ট করে, কপি কীভাবে তার হাতের ছুরি কাছি মেকানিক্যালি মুভ করছে, ব্লাইন্ডলি মেকানিক্যালি ফলো করে আপনি, ইউ ক্যান নট বি এ গুড সার্জন। ইতিহাস উপলব্ধি করাটা অন্য জিনিস। অ্যান্ড অ্যাবোভ অল, একজন পলিটিশিয়ানকে বিশ্লেষণ করতে হবে তার সময়ের প্রেক্ষাপটে। সেখানে কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, বাট আলটিমেটলি দ্য ম্যান উইল বি জাজড বাই হিজ অর হার পারপাস। সে কি পারপাসে করেছে। একটা জিনিস আমাদের সার্জারিতে একটা কথা বলা হয়, মেডিকেল সায়েন্সে একটা কথা বলা হয়, একটা অসুস্থ রোগের ট্রিটমেন্ট বিভিন্ন মানুষ বিভিন্নভাবে করতেই পারে, বিকজ দেয়ার আর মেনি মেথডস, অল আর নট ফুল প্রুফ, মে নট বি কারেক্ট, কারণ মেডিকেল সায়েন্সের নলেজ এখনও ফাইনাল স্টেজে আসেনি, নাথিং ইজ স্ট্যান্ডার্ডাইজড, এখনো হয়নি। কিন্তু সেখানে ভুল ত্রুটি হতে পারে। আজকের কোনো স্টেপ নেওয়াটা ভবিষ্যতে বলতে পারে যেটা ভুল হয়েছিল ভবিষ্যতে, কিন্তু সেই সিচুয়েশনে দেখতে পারে সেই ডাক্তারের কি মোটো ছিল, হোয়াট ওয়াজ দ্য উইল, হোয়াট ওয়াজ দ্য পারপাস। অ্যাটলিস্ট শ্যামাপ্রসাদ মুখার্জি দেশের সঙ্গে গাদ্দারি করেন, ব্রিটিশের সঙ্গে গোপন চুক্তিবদ্ধ ছিলেন না, এই গান্ধী নেহরুর মতো, কমিউনিস্টদের মতো গাদ্দারি করেননি। সুভাষচন্দ্র যাই করুন, গাদ্দারি করেননি। He has not betrayed, he's betrayed the aspirations of the country. They sacrificed. ধান্দাবাজি করেন। যারা সারা জীবন ধান্দাবাজি করে গেল, এই কমিউনিস্টরা আর গান্ধী নেহরুর চামচারা, সিকুলাররা,
তারা ইতিহাস চর্চা করতে এসেছে। আর 42 আগস্ট মুভমেন্ট নিয়ে আলোচনাটা একদিন করেওছি আগে। এটা দেখুন তো সিচুয়েশনটা কি জটিল অবস্থা। আচ্ছা ভাবুন তো, 42 আগস্ট মুভমেন্টটা সত্যি কংগ্রেসের ডাক ছিল? এটা কংগ্রেসের ওয়ার্কিং কমিটির গান্ধী প্যাটেলরা সম্মতি দিয়েছিল? গান্ধী শুধু ডাক দিলেন ওই 9 আগস্ট, এজেন্ডা দেননি কেন? ওই মুখে একটু কথা বলেন, ব্রিটিশ ভারত ছাড়ো, হয়ে গেল, কাজ হয়ে গেল, আর জেলে চলে গেলেন। তার জন্য একটা মেকশিফট একটা প্যালেস তৈরি করা হলো, সেখানে জেলে গিয়ে সুখে থাকলেন। পরপর সবাই চলে গেল, আর পরে জেল থেকে বললেন যে সারা ভারতবর্ষে হিংসা হচ্ছে, এই আন্দোলন আমার নয়, আই ডিসোন দিস মুভমেন্ট। আর জেল থেকে বেরিয়ে এসে তো বলেছেন যা কিছু হিংসা হয়েছে, আই ডিসোন অল দিস মুভমেন্টস। তাহলে আপনি আগস্ট মুভমেন্টকে কংগ্রেসের বলবেন কি করে? প্লাস যে মুভমেন্টে কোনো এজেন্ডাই দেননি। এজেন্ডা এসেছিল বার্লিন রেডিও দিয়ে ফ্রম নেতাজি সুভাষচন্দ্র। এজেন্ডা, ট্রেনের রেলগুলো তুলে ফেলো, যে অস্ত্র বহনকারী ট্রেনগুলোকে ভেঙে ব্লাস্ট করে উড়িয়ে দাও, ট্রেন লাইন উড়িয়ে দাও, টেলিগ্রাফ লাইন উড়িয়ে দাও, ওদের মিলিটারি ফ্যাক্টরিগুলোকে শাটডাউন করো, স্ট্রাইক করো, ওদের মিলিটারি প্রোডাকশন বন্ধ করো। এই যে কথাগুলো, এজেন্ডাগুলো দিচ্ছে, তো এজেন্ডা তার দেওয়া। আর আন্দোলন যারা করলো তারা কংগ্রেসের লোক নয়, তারা সোশ্যালিস্ট গ্রুপ, ফডার ব্লকের গ্রুপ। আর বিক্ষিপ্ত কিছু বাংলার এবং বিভিন্ন প্রান্তের একদম সশস্ত্র বিপ্লবী দল, যেটা গান্ধীবাদের ধারে কাছে নেই। তাহলে এই মুভমেন্ট কংগ্রেসের হলো কি করে? আর এই মোহনদাস গান্ধীকে সাভারকার একটা কথা বলেছিলেন, গান্ধীজি আপনি কথা দিতে পারবেন যে আপনি কোনো পরিস্থিতিতে এই পাকিস্তানটা আপনি মেনে নেবেন না? গান্ধী জীবনে কখনো কথা দেননি, যখন অ্যাজ পার দিস ডায়েরি, যখন শ্যামাপ্রসাদ মুখার্জি সাভারকারকে প্রশ্ন করছেন যে এই যে গান্ধী ডাক দিয়েছে আগস্ট মুভমেন্টে, আমাদের করণীয় কি, জবাব দিয়েছেন যে শ্যামাপ্রসাদ তুমি দেখো গান্ধীজি কি কোনো এজেন্ডা দিয়েছেন? দেননি। প্লাস আজকে যদি তোমরা সবাই ক্যাবিনেট থেকে রিজাইন করে যাও, তাহলে কি হবে? ক্যাবিনেটে অনলি পড়ে থাকবে মুসলিম লীগ। তাহলে মুসলিম লীগ একমাত্র সরকার থাকবে মুসলিম লীগ। তা দেশের ক্ষমতা মুসলিম লীগের কন্ট্রোলে চলে যাবে। ব্রিটিশের সঙ্গে মুসলিম লীগের যে যোগাযোগটা আরো শক্তিশালী হবে, হিন্দুরা আরো আনসেফ হয়ে যাবে। আর গান্ধী তো এজেন্ডা দেননি, আর তিনি তাকে বারে বারে বলা সত্ত্বেও তিনি তো কখনো কথা রাখেননি, কথা দেননি। আমি তো একটা জিনিসই জানতে চেয়েছিলাম, আমরা হিন্দু মহাসভা তো আমরা কখনোই ভারত বিভাগ মানব না, পাকিস্তান মানব না, কিন্তু কংগ্রেস কি মানবে? গান্ধী কি বলবেন যে তিনি কোনো অবস্থাতেই পাকিস্তান দাবি মেনে নেবেন না? গান্ধী কোনো উত্তর দেননি, তার উত্তর দেওয়ার মতো মুরদ ছিল না, কারণ তিনিই হচ্ছেন ব্যক্তি, তিনি মুসলিম লীগকে সব বিভিন্ন পর্যায়ে শক্তিশালী করেছেন। তিনি মুসলিম লীগকে শক্তিশালী করেছেন। এই জিন্নাহ সাহেব কংগ্রেসেই ছিলেন, হি ওয়াজ ইভিন এগেইনস্ট খিলাফত মুভমেন্ট, অ্যান্ড গান্ধী ক্রিয়েটেড খিলাফত মুভমেন্ট, যে খিলাফত মুভমেন্ট ভারতবর্ষে একটা খিলাফত তৈরির স্বপ্ন দেখিয়েছিল ইসলামিস্টদের। আর জিন্নাহকে বারে বারে অপমান করেছেন। অপমানিত জিন্নাহ কংগ্রেস ত্যাগ করেছেন, ইংল্যান্ডে গেছিলেন প্র্যাকটিস করতে, সেখানেও নেহেরু গিয়ে অপমান করেছেন। সেখানে অপমানিত জিন্নাহ কলকাতা ইন্ডিয়াতে ফিরে এসে হি জয়েন্ট মুসলিম লীগ
and then tried to take a revenge. রিভেঞ্জ দিতে গিয়ে, পাকিস্তান চাইতে গিয়ে তিনি এত এত গরম হয়ে গেলেন যে কোথায় থামতে হবে বুঝতে পারলেন না। এমন একটা সিচুয়েশন তৈরি করলো। আর ডিরেক্ট অ্যাকশন ডাক দেওয়ার জন্যে জিন্নাকে তো ইরিটেট করেছিল ওই স্কাউন্ডেল নেহেরু। ক্যাবিনেট মিশন তো পরিকল্পনা হয়েই গেছিল যে এবিসি 3টে গ্রুপে রাজ্যগুলোকে ভাগ করে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে দেশকে হ্যান্ডওভার করে ব্রিটিশ চলে যাবে। ক্যাবিনেট মিশন চলে যাওয়ার পরে, তার আগে তো এটা মুসলিম লীগ, কংগ্রেস সবাই মেনে নিয়েছিল। ক্যাবিনেট মিশন দেশ ত্যাগ করার পরেই কেন হঠাৎ নেহেরু চিৎকার করে বললেন, নিউ ইলেক্টেড কংগ্রেস প্রেসিডেন্ট চিৎকার করে বললেন, আমি ওসব মানি না, আমি বাই মিশন যাই বলুক না কেন, আমি বাই মেজরিটি দেশ রুল করব। অ্যান্ড দ্যাট ইরিটেটেড জিন্না টু গিভ এ কল অফ ডিরেক্ট অ্যাকশন। তাহলে খিলাফত তৈরির স্বপ্ন গান্ধী দেখিয়েছিল, জিন্নাকে কংগ্রেস থেকে তাড়াবার চক্রান্ত করেছিল গান্ধী নেহেরু, জিন্নাকে দিয়ে ডিরেক্ট অ্যাকশনের কল দেওয়ার ইরিটেশন দিয়েছিল নেহেরু। নেহেরু জানতো যে জিন্নার মতো প্রখর ও বুদ্ধিসম্পন্ন লোককে সে ট্যাকেল করতে পারবে না। প্লাস নর্থ ওয়েস্ট ইন্ডিয়ার যে জায়গাটা আছে, সেখানকার মানুষ এত মুক্ত মনের, স্বাধীন চেতা, তাদেরকেও সে ট্যাকেল করতে পারবে না। ও চেয়েছিল একটা ছোট ভারতবর্ষ নিয়ে আমি সম্রাট হয়ে বসবো আর পাকিস্তানটা দিয়ে দেবো জিন্নাকে, ওর মতো থাকবে। এই তো স্বপ্ন। আর নিজের বায়োলজিক্যাল ব্রাদার আমি কাশ্মীরটা আবদুল্লাহকে দিয়ে দেবো, এই তো চক্রান্ত। আর নেহেরু জানতো, আর গান্ধী জানতো যে তাকে দেবতা করে বাঁচিয়ে রাখবে নেহেরুকে পিএম করতে হবে। যদিও নেহেরুকে ভারতবর্ষের কোনো প্রভিন্সিয়াল স্টেট কমিটি চায়নি, কোনো স্টেট প্রভিন্সিয়াল কমিটি, কংগ্রেস কমিটি নেহেরুকে আজ পিএম চায়নি, হচ্ছে প্যাটেলকে। এই তো ইতিহাস। কমিউনিস্টদের রাগ কোথায়? কমিউনিস্টরা একসময় চেয়েছিল যে সারা পশ্চিম বাংলা সঙ্গে আসাম চলে যাক পাকিস্তানে। এই তো স্বপ্ন ছিল। এই কমিউনিস্টরা হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের দালাল, আর আজও পর্যন্ত ওরা প্রধানত ইসলামিস্ট। কমিউনিস্টরা হচ্ছে ইসলামিস্ট। আমি ইতিহাসটা দিয়েছি, জন্মের ইতিহাসটা দিয়েছি, দ্য বার্থ অফ সিপিআই ইন তাসখানদের হিস্ট্রি দিয়েছি, যে হাউ দে আর ইসলামিস্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং। হোয়াট ওয়াজ দ্যার ইনিশিয়াল পারপাস ইন 1920-25, যখন ইন দ্য ফর্মেটিভ স্টেজ অফ সিপিআই ইন তাসখান। আমি দেখিয়েছি ইসলামিক মেন্টালিটি, ইসলামিক মাইন্ড, যে ভারতবর্ষকে আবার ব্রিটিশের হাত থেকে মুসলমানের রাজত্ব তৈরি করার স্বপ্ন নিয়েই মুসলিমরা এই এমএন রায়কে সাপোর্ট করেছিল তাসখান্দে টু ফর্ম দ্য সিপিআই। এই তো ইতিহাস। সেই স্মৃতি, সেই জিন এখনো পর্যন্ত ওদের মনের মধ্যে আছে। ওরা পাকিস্তান চেয়েছিল যে টোটাল বেঙ্গলটা চলে যাক, সঙ্গে আসাম চলে যাক। সেই পথের কাঁটা হয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। সেই রাগটা ওদের আজও যায়নি। আমি তো বলেছি সুভাষচন্দ্রের ইতিহাস একটা ইয়ারস্টিক দিয়ে ভারতবর্ষে কে ন্যাশনালিস্ট আর কে অ্যান্টি ন্যাশনালিস্ট এটা বিচার হবে। ঠিক তেমনি আরেকটা চরিত্র হচ্ছে শ্যামাপ্রসাদের চরিত্র দিয়ে বাঙালিকে কে ভালোবাসে না ভালোবাসে, এটা ইয়ারস্টিক দিয়ে বিচার হবে। আমি বহুবার বলেছি, বাঙালির দুর্ভাগ্য, এপার বাংলার বাঙালির দুর্ভাগ্য, তারা দেশবন্ধুকে ভুলেছে, তারা সুভাষচন্দ্রকে ভুলেছে, তারা শ্যামাপ্রসাদকে ভুলেছে। আর ওপার বাংলার বাঙালির দুর্ভাগ্য, তারা ফজলুল হককে ভুলেছে। এই হচ্ছে ট্র্যাজেডি। এই
ভুল কারেকশন ছাড়া ওপার বাংলারও মুক্তি নেই, এপার বাংলারও মুক্তি নেই। আর একটা জিনিস বলেছি, ওরা তো 8 দশক ধরে নেতাজির বিরুদ্ধে অনেক কুৎসা রটনা করেছিল, এই সিকুমাকু কঙ্গুরা। লাভটা কি হয়েছে? আজও বলছি, তোমরা যত পারো ওই এআই এর সাহায্য নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যত সব মিথ্যে স্টোরি বানাও, মিথ্যে ছবি বানাও, শ্যামাপ্রসাদকে যত ইচ্ছা গালিগালাজ করো, ডিস্টর্ট করো ইতিহাস। যত ডিস্টর্ট করবে ইতিহাসের পাতাগুলো আবার উঠে উঠে আসবে। যতই তোমরা গোটা বাংলা থেকে, গোটা ভারতের লাইব্রেরিগুলো থেকে শ্যামাপ্রসাদের বইগুলো তোমরা মুছে দাও, ফেলে দাও, ওইগুলো আবার উঠে আসবে। কোথাও না কোথাও বইগুলো আছে। যেমন সুভাষ নেতাজির ইতিহাসটা মুছতে গিয়ে তোমরা চেষ্টা করেও পারোনি, কারণ মাটি খুঁড়ে ইতিহাসের পাতাগুলো আবার বেরিয়ে এসছে। কারণ এই ম্যানস গ্রেটনেস তার দুই একটা ভুল ত্রুটির উপর নির্ভর করে না, বিচার হয় না। দ্য পারপাস অফ দ্য পার্সন, লোকটার কি উদ্দেশ্য ছিল, লোকটা কি করতে চেয়েছিল, কোথাও ধান্দাবাজি ছিল কিনা, কোথাও সে জনগণকে চিট করেছে কিনা, বিট্রে করেছে কিনা। দ্যাট ইজ দ্য ফাইনাল থিং টু জাজ এ ম্যান। এখানেই গ্রেটনেস। শুভরাত্রি। জয়দেব বাবু, ভামেরা এতদিন ধীরে দাবিয়ে করুক। সন্দীপন বিশ্বাস আর একটা কোশ্চিন ছিল, যদি পারমিশন দিলাম তো কোথায় সেই প্রশ্ন? গুড ইভিনিং সন্দীপন বিশ্বাস, কোথায় সেই প্রশ্ন? দেখতে পেলাম না প্রশ্ন। শুভরাত্রি। জানি না আপনারা শুনতে পেলেন কিনা কিছু কথা। শুভরাত্রি।